নুরুল কবির সাহেব অর্থাৎ নিউ এজ সম্পাদকের সাথে একটি সাক্ষাৎকার হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা। আমি এই সাক্ষাৎকারটাকে একটা মানে এক্সাম্পলারি, অর্থাৎ মানে কি বলবো এটাকে, আমি দৃষ্টান্তমূলক একটি সাক্ষাৎকার বলছি। কারণ এখান থেকে আমরা মানে জানা দরকার, যারা সাংবাদিকতা করছি আমরা, যে ক্ষমতাকে কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা এই প্রশ্নগুলো কখনো শুনিনি। 16 বছরে আমরা শুধু তৈলমদ্দম দেখেছি। আমরা দেখেছি সাংবাদিকরা কত চমৎকার করে, কত সুন্দর প্রক্রিয়া তারা তেল মারে। হ্যাঁ, সো সেই দিক থেকে আমার কাছে নুরুল কবির সাহেবের সাক্ষাৎকারটা ছিল অসাধারণ। এখানে আপনাকে আমি একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই সাক্ষাৎকারটি দেখেছেন। এই সাক্ষাৎকারে উনি কিন্তু বেশ কিছু বিষয় খুব সরাসরি মানে একদম ডিরেক্টলি জানতে চেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি আমার কাছে মনে হয় যে উনার মন্ত্রী পরিষদে অথবা বা উপদেষ্টা পরিষদের যে অদক্ষতা এবং অদক্ষ লোকদেরকে নির্বাচিত করা হয়েছে, এবং আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছি যে এই উপদেষ্টারা কারা কারা, তাদের মাধ্যমে নিয়োগ হয়েছে, কে নিয়োগ করেছে, এটা আমাদের জানার আগ্রহ ছিল। সেখানে উনি যেভাবে বলেছেন সেটা আপনি কিভাবে দেখেন? যে না, আমি অনেকগুলো নাম পেয়েছি এবং নাম সেখান থেকে আমি যাদেরকে চিনি তাদেরকে আমি নিয়োগ দিয়েছি, এবং সেক্ষেত্রে তাকে প্রশ্ন করা হয়েছে আপনি নির্বাচনের ক্ষেত্রে আপনি আপনার চট্টগ্রামের লোকদেরকে এখানে বেশি পক্ষপাতিত্ব করেছেন, সেটারও জবাব উনি দিয়েছেন। আপনি যদি একটু সংক্ষেপে বলেন আর কি। আচ্ছা, ধন্যবাদ চিটু ভাই। আপনি প্রথমেই বললেন যে 16 বছরের মধ্যে এটা হচ্ছে একটা দৃষ্টান্তমূলক টকশো, এবং সাংবাদিকরা যেরকম তেল মেরে কথা বলেন, হ্যাঁ, উনি সেটা বলেন স্ট্রেট কাট। তার মানে এখানে একটা বিষয় যে বাংলাদেশে এখন গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে বলেই কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক নুরুল কবির সাহেব এরকম প্রশ্নগুলো করতে পেরেছেন। সো এটা একটা সাধুবাদ যে এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে। আর ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক নুরুল হক সাহেবের প্রচন্ড ফ্যান। উনি যেই কথাগুলা বলেছেন এটা আমার জীবনে অনেক মোড় ঘুরিয়ে দিয়েছে। যেরকম একটা হচ্ছে যে ভারত যে বাংলাদেশের শত্রু, এই কথাটা যে বুঝতে পারে, এটাই বড় অর্জন তার জন্য। তো এটা একটা অসাধারণ কথা ছিল। তো এখন নুরুল কবির স্যার যেই কথাগুলা বলেছেন ডক্টর ইউনুস, প্রধান উপদেষ্টা ইউনুস স্যারকে, এখানে আমি বলবো যে ইউনুস স্যার কোনো ব্লাফিং দেন নাই। উনি খুব সাবলীলভাবে কথাগুলো কিন্তু বলেছেন, এবং এই কথার মধ্যে তারপরও অনেকগুলো জিনিস ফুটে আসছে। প্রথম একটা বিষয় যদি বলি, যে যারা ভিকটিম হয়েছিল তাদেরকে অক্টোবরে বলা হয়েছিল যে 5 লক্ষ থেকে 30 লক্ষ এরকম পরিমাণ টাকা তাদেরকে দেওয়া হবে, কিন্তু ওই টাকাটা দেওয়া হয়নি। তো আমাদের মাননীয় প্রধান অ্যাডভাইজার উনি সেটা স্বীকার করেছেন। এটা এই যে সততা দিয়ে উনি স্বীকার করেছেন, এই সততার যে একটা এক্সাম্পল উনি তৈরি করেছেন, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। এটা উনি ইচ্ছা করলে অনেক ব্লাফিং কথাবার্তা বলতে পারতো, যেটা নর্মালি পলিটিশিয়ানরা বলে থাকে আমাদের দেশে। উনি ওদিকে যান নাই। সো আই স্যালুট হিম। হ্যাঁ, এরপরেই ওনার যে বিষয়টা আমার কাছে খুব অসহায় মতো মনে হয়েছে, ওনাকে উনি স্বীকার করেছেন যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। ওই জটিলতায় উনি এখনো টাচ করতে পারছেন কিনা বা সমর্থ হবেন কিনা, ওই জায়গাটায় ওনাকে আমার অসহায়ত্ব মনে হয়েছে। কারণ নুরুল কবির স্যার যখন ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি মানে কেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে, উনি স্বীকার করেছেন এটা যে হ্যাঁ, এবং এরপরে বলছেন তারপর আমরা যত দ্রুত সম্ভব করব। তার মানে যে আমলাদের যে মানে একটা শয়তানি, ওইটা এখনো রয়ে গেছে, ওইটা এখনো শেষ হয় নাই, এবং আমার মনে হচ্ছে সময় লাগবে। তো এই বিষয়টা আমার কাছে আসলে আমি মানতে রাজি না। কারণ শহীদদের তাজা রক্ত এখনো শুকায়নি। তাদের রক্তের উপর দিয়ে
আমরা তাদেরকে বসিয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য। আর এই রক্তগুলোকেই এখন পর্যন্ত যত্ন নেওয়া হয়নি, তাই না? রক্তের মূল্য তো আমরা দিতে পারবো না, 30 লক্ষ টাকা দিয়ে তো একজনের জীবন আসবে না, তাই না? কিন্তু এইটা তাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল। আমলাতান্ত্রিক জটিলতার মানে লাথিমারি, ঠিক আছে? এখন যেটা হবে এইটাই। কিন্তু এই জায়গাটায় আমি আসলে একটু মানে আহত বোধ করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে সিন্ডিকেটের বিষয়। নুরুল কবির স্যার উনি বললেন যে বাজার মূল্য এখন পর্যন্ত সেভাবে কমছে না। তো আমি আপনার অনুষ্ঠানে আসার আগে একটু চেক করে দেখলাম যে কিছু পণ্য কমেছে, কিছু পণ্য কমে নাই। আগের বছরের থেকে বেশি হয়েছে, আবার কিছু পণ্য আগের বছরের থেকে কম হয়েছে। তো এখানে সিন্ডিকেটের বিষয়টা এসছে, উনি নিজেই স্বীকার করছেন এই বিষয়টা। তখন নুরুল কবির স্যার জিজ্ঞেস করলেন যে এগুলোকে আপনাদের চোখে পড়ে না? উনি কিন্তু বলছেন যে সরকারের চোখ এত পরিষ্কার না। তার মানে কতটা অসহায় এই অবস্থায় উনি আছেন আমি সেটা ফিল করছি। যদি উনি বলছেন যে আমরা চেষ্টা করছি সাধ্যমতো যে ট্রাক সরবরাহ করার, হ্যাঁ, যাতে পণ্যগুলো ইয়ে করা হয়, আমরা দেখতেছি, বাট দেখতেছি এটা তো মানে ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি ইস্যুস, তাই না? ইট শুডন্ট টেক such a long period of time to look at it. এবং উনি যেখানে পারছেন না সেই জায়গাটায় পলিটিশিয়ানদের আগায় আসা উচিত। এবং এই দুই পয়েন্টের মাঝামাঝি আমাকে যেটা বলতে হচ্ছে যে এই সরকারটা কিন্তু আসলে আমাদের সকলের সরকার। উনি পারছেন না, ওনার ব্যর্থতাটা কোথায়, কোন জায়গাটায় উনি হতাশ হচ্ছেন, এটা উনি স্বীকারও করছেন, স্বীকার করছেন। সেই জায়গাটা, সেই আন্তরিকতাটা নিয়ে কিন্তু রাজনীতিবিদদের আগায় আসা উচিত যে এটা আপনার প্রবলেম মানে এটা আমাদেরও প্রবলেম। আমাদের রাজনীতিবিদরা অ্যাকচুয়ালি কতটুকু আন্তরিক এই বিষয়ে এটা একটা ভাবার বিষয়। কারণ উনি নিজেই বলছেন যে আমার সামনে যারা আসে তারা খুব আন্তরিকভাবে কথা বলে। কিন্তু আমি এই কথাটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার কাছে খুব সিগনিফিকেন্ট লাগছে পুরো ইন্টারভিউতে এই কথাটা আমার কাছে খুব, সেটা হচ্ছে যে আমরা ডাবল স্ট্যান্ডার্ড, অর্থাৎ রাজনীতি যারা করে তারা ডাবল স্ট্যান্ডার্ড। অর্থাৎ উনি ওইভাবে কিন্তু বলেন নাই, কিন্তু কথাটা নির্যাস হচ্ছে রাজনীতিকরা ডাবল স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমার কাছে এসে বলে যে আমি একদম সবকিছু রাজি আছি, আমার এখান থেকে বেরোয় যেই তারা ভিন্ন কথা বলে, হয়তো আবার উনি বলছেন হয়তো রাজনীতিকদের এই কথাগুলো বলতে হয়। হ্যাঁ, 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 এটা উনি বলছেন। তারপরে মানে এখন পর্যন্ত সোফার, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আন্তরিকতা ওনারা দেখাচ্ছেন, কিন্তু তারপর একটা সিস্টেমের কাছে কোথায় যেয়ে যেন ওনারা অসহায় হয়ে আছেন। এই বিষয়টা আসলে দেখার দায়িত্ব হচ্ছে আমাদের পলিটিশিয়ানদের। যেখানে ওনারা ল্যাক করছেন সেখানে কাদা ছোড়াছুড়ি না করে বা ব্লেম গেম না দিয়ে ওই জায়গাটা করা উচিত। যেমন হচ্ছে ভারতের বিষয়। ভারতের বিষয়ে প্রথমে ওনার যে অবস্থান ছিল, অসাধারণ অবস্থান ছিল। এরপরে দেখেন যে পাকিস্তান থেকে পণ্য আসছে, অন্য জায়গা থেকে পণ্য আসছে। এটাও একটা অসাধারণ উদ্যোগ। এরপরে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো মানে ভিসা নেওয়ার ক্ষেত্রে যে ব্যাপারগুলো ওগুলাও সমাধান হওয়ার পথে, তাই না? এই কারণে মানে বাংলাদেশিদের আর ভারতে যেতে হবে না। তো এই বিষয়গুলো অবশ্যই ইতিবাচক। কিন্তু যদি আপনি যে ভারতের ইস্যুতে কথা বলি, তাহলে উনি যদি একটু সফটনেস দেখায়, তার মানে ওনারও এখানে অসহায়ত্ব আছে। আর ওনার ওই অসহায়ত্ব দূর করার জন্যই কিন্তু যারা এক্সপার্টিস রয়েছেন বা যারা আমাদের বিদগ্ধ পলিটিশিয়ান রয়েছেন তাদের শুড স্টেপ ইন, তাদের ওখানে ইনভলভমেন্টটা দেখানোর দরকার। কারণ উনি অত্যন্ত মাইডিয়া টাইপের একজন লোক আমার কাছে যেটা মনে হয়েছে, এবং সাবলীল, প্রাঞ্জল এবং অকপট ধরনের একজন মানুষ। এখানে ব্লাফিং করার কিছু নাই। আর আরেকটা বিষয় যেটা আমার ভয় হচ্ছে যে ডক্টর ইউনূস হচ্ছেন একজন অন্যতম সম্মানিত ব্যক্তি। সারা বিশ্বে ওনার যেই সম্মান, বাংলাদেশের কোনো প্রেসিডেন্টও এই সম্মান পাবেন কিনা আমি জানি না। হ্যাঁ, মানে ওনার অবস্থানটা অন্যরকম। হ্যাঁ, উনি যে কাউকেই ফোন করার অ্যাক্সেস থাকে, কিন্তু বাংলাদেশের সরকার প্রধানকে অবশ্যই প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? তো এরকম একজন সম্মানিত মানুষকে যেন আবার এমন পরিস্থিতি না হয় যে নাকানি চুবানি খেতে হয়। আমাদের সাহায্য করতে এসে যেন ওনাকে মানসম্মান নিয়ে দৌড় দিতে না হয়, এই দিকটা আমাদের একটু খেয়াল রাখা উচিত। আপনি দেখেন একদম শেষ পোস্টে কিন্তু উনি ওটাই বললেন। সেটা হচ্ছে যে উনাকে বললেন যে আপনার এই অভিজ্ঞতাগুলো আপনি কি কোনো লিখবেন কিনা, হ্যাঁ আপনি লিখবেন কিনা, এবং উনি কিন্তু পরিষ্কার করে বললেন
আপনি আমাকে লিখতে বলছেন, আমি এখান থেকে বেরিয়ে যেতে পারলেই বাঁচি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন কেউ যদি বলে যে না এরা 5 বছরের জায়গায় থাকতে চায়, ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না এই জন্য আপনি যে কথাটি বললেন এখন, যে বেশি দিন থাকলে উনি উনার যে মানিজ্জত নিয়ে টানাটানি পড়বে না, এর কোনো গ্যারান্টি নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি সেটা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপা, আমরা এই বিষয়টা নিয়ে কথা বললাম, চমৎকার করে আপনি বললেন।